আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 287 পাতা যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো বিয়েটা তিব্বত মালভূমি। দুয়ের, নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলা হয় ডিয়েটা মিয়েন্ডার। 3 নম্বর প্রশ্ন দেখো, বালি, এটা ডিয়েরটা উত্তর হবে, বালি মাটির দানা মোটা হয়। 4এরটা দেখো, সুদানের রাজধানীর নাম হলো এটা খার্তুম। 5এর, সাহারা মরুভূমিতে সৃষ্ট ছোট বালির পাহাড়কে বলে সিয়েটা আর্গ। 2এর দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে মাউন্ট তোবকল। 2এর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদী গঙ্গার প্রধান, এটা হবে শাখা নদী। 3এরটা হচ্ছে তাজমহল, এটা হবে মার্বেল শিলা দিয়ে তৈরি। 4এরটা হচ্ছে দেখো গিনি উপকূলে খামসিন শূন্যস্থানে হবে হারমাটান নামে পরিচিত। 5এরটা হচ্ছে আফ্রিকার কিলিমানজারো, এটা হবে আগ্নেয় জাতীয় পর্বত। 3এরটা দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1এর প্রশ্ন, স্তূপ পর্বত কাকে বলে? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই রয়েছে তার 39 পাতাতে। আচ্ছা, এখানে স্তূপ পর্বত কাকে বলে আর দেওয়া হচ্ছে উদাহরণ দাও। তোমাদের ভূগোল বই 39 পাতাতে পেয়ে যাবে। লিখবে যে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত। দুইটা দেখো, সাভানা ও ভেল্ডের দুটি পার্থক্য লেখো। এই উত্তরটা আমরা একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকে দেখে নিই। চলো দেখো, সাভানা আর ভেল, প্রথমে কি বিষয়ে লিখবে কি, ক্রান্তীয় তৃণভূমিকে হবে, এটা তৃণভূমিকে বলে সাভানা, আর নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলে ভেল্ড। অবস্থানে লিখবে যে আফ্রিকার নিরক্ষীয় অরণ্যের উত্তর, দক্ষিণ ও পূর্ব প্রান্তে সাভানা তৃণভূমির অবস্থান। আর ভেল্ডে লিখবে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি ও ড্রাকেন্সবার পর্বতের মধ্যবর্তী অংশ ভেল তৃণভূমি নামে পরিচিত। পরে বৈশিষ্ট্যতে সাভানা দেখো, জলাভাবের কারণে পাতা কাঁটায় রূপান্তরিত। আর বিয়েরটা দেখো, কাণ্ডে মোমের প্রলেপ থাকে। শিয়ের হচ্ছে অতি গভীর অংশ থেকে জল সংগ্রহ করতে হয় বলে শিকড় দীর্ঘ হয়। আর ডিয়েরটা হচ্ছে তৃণভূমির উচ্চতায় 1 মিটার থেকে 4-5 মিটার পর্যন্ত হয়। আর ইয়েরটা হচ্ছে বড় বড় পাতাযুক্ত বড় বড় গাছ জন্মায়, এটি পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। আর এখানে বৈশিষ্ট্যতে ভেল্ডে দেখো ঘাসগুলো ক্ষুদ্রাকৃতি হয়। বিয়েরটা হচ্ছে তৃণগুলো খসখসে অমসৃণ প্রকৃতির হয়। সিয়ের সবুজ রঙের, এটা রঙের হবে, দেখতে হয়। ডিয়েরটা হচ্ছে শীত গ্রীষ্মে তাপমাত্রার পার্থক্য বেশি, আবহাওয়া চরমভাবাপন্ন, তাই তৃণভূমি ইতস্তত বিক্ষিপ্ত। ঘয়েরটা দেখো বৃক্ষের নাম। সাভানার ক্ষেত্রে লিখবে পাম, অ্যাক্সিয়া, বাওবাব জাতীয় বৃক্ষ তৃণভূমির মাঝে মাঝে জন্মায়। আর ভেল্ডের ক্ষেত্রে লিখবে তৃণভূমির মাঝে মাঝে পপলার, উইলো জাতীয় গাছ জন্মায়। তোমাদের দুটি বলা হয়েছে পার্থক্য লিখতে, তোমরা যে কোনো দুটি পার্থক্য লিখে দেবে। 3এর দাগে 3 নম্বর প্রশ্ন, খাঁড়ি কি? এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বই পেয়ে যাচ্ছ। চলো একটু দেখে নাও। দেখো, কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাঁড়ি তৈরি করে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়। 3-এর 4 নম্বর প্রশ্ন দেখো, মাটির উপাদানগুলি কী কী? এটা তোমাদের ভূগোল বইতে 63 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো,
বাতাস হচ্ছে 25%, জল 25%, খনিজ 45%, অণুজীব 10%, আর উদ্ভিদের পাতা শিকড় 10%, উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ 80%। 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উচ্চ প্রবাহে নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, এই 4-এর 1-এর উত্তরটা একটু দেখে নেব আমরা। তোমাদের যে ভূগোল বই আছে তার 54 পাতাতেই রয়েছে। দেখো, উচ্চ প্রবাহ হচ্ছে উৎস থেকে সমভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। আর উদাহরণে দেবে যে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ ব্রহ্মমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। আর উচ্চ প্রবাহে নদীর উপত্যকা দুটি বৈশিষ্ট্য এখান থেকে লিখবে যে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল ও ভূমির উঁচু নিচু ভাব একটা দেবে, বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। আর এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে চলে। পরের আমরা চলে যাই, দেখো 4-এর দাগের 2 নম্বর প্রশ্ন, আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখো। আচ্ছা, এই উত্তরটা আমরা একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকে দেখে নিই। চলো, আগ্নেয় এবং পাললিক শিলার পার্থক্য বিষয়ে প্রথমে লিখবে সংজ্ঞা। আগ্নেয় শিলার ক্ষেত্রে লিখবে ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে অগ্নিময় ঠান্ডা ও কঠিন হয়ে পৃথিবীতে যে শিলার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। আর পাললিক শিলার ক্ষেত্রে লিখবে সমুদ্রবক্ষে চূর্ণ বিচূর্ণ পাললিক শিলা পলিরূপে অবক্ষেপের পরে বা অবক্ষেপ হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। আগ্নেয় শিলার ক্ষেত্রে নামকরণে লিখবে ইহা পৃথিবীর সূচনা লগ্নে সৃষ্ট, তাই আদি, প্রাচীন বা প্রাথমিক শিলা। আর পাললিক শিলার ক্ষেত্রে হচ্ছে পাললিক শিলা থেকে সৃষ্ট হয় বলে এর নাম গৌণ, পরবর্তী বা নবীন শিলা। আর বিশেষত্বের ক্ষেত্রে আগ্নেয় শিলার ক্ষেত্রে লিখবে যে কেলাসিত, স্তরবিহীন। আর ওখানে বিশেষত্ব ক্ষেত্রে এখানে আগ্নেয় শিলার ক্ষেত্রে কেলাসিত আর পাললিক শিলার ক্ষেত্রে অকেলাসিত। আর স্তরবিহীন আর পাললিক শিলা হচ্ছে স্তরায়নযুক্ত। আগ্নেয় শিলা জীবাশ্মবিহীন, পাললিক শিলা জীবাশ্মযুক্ত। আগ্নেয় শিলা কঠিন এবং মজবুত, পাললিক শিলা নরম এবং ভঙ্গুর। আগ্নেয় শিলার ভঙ্গুরতা কম আর পাললিক শিলা সহজে ভঙ্গুর। আর 6 নম্বরে দেখো আগ্নেয় শিলার অপ্রবেশ্য সছিদ্রতা নেই আর পাললিক শিলার প্রবেশ্য ছিদ্রযুক্ত। 7 নম্বরে তরঙ্গযুক্ত স্রোত স্তরায়ন নেই, এটা আগ্নেয় শিলার ক্ষেত্রে। আর পাললিক শিলার ক্ষেত্রে তরঙ্গ চিহ্ন আর কাদামাটির ফাটলযুক্ত। শ্রেণীতে দেখো এটি প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত। নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে লাভা শিলা আর পাইরোক্লাস্টিক শিলা। আর একটা হচ্ছে উদ্বেদী, মানে দুটো ভাগ হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্বেদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলার ভাগ হচ্ছে লাভা শিলা আর পাইরোক্লাস্টিক শিলা, আর উদ্বেদী আগ্নেয় শিলার ভাগ হচ্ছে পাতালিক শিলা আর উপপাতালিক শিলা। তাহলে আগ্নেয় শিলার আমরা দুটো ভাগ পেলাম, নিঃসারী আর উদ্বেদী, তারপর তাদের আবার ভাগ পেলাম। আর পাললিক শিলা হচ্ছে এটি মূলত 3টি শ্রেণীতে বিভক্ত, যান্ত্রিক, জৈবিক আর রাসায়নিক। আর গুরুত্বতে লিখবে আগ্নেয় শিলার হচ্ছে ধাতব খনিজ পাওয়া যায়, আর পাললিক শিলার ক্ষেত্রে কয়লা খনিজতে পাওয়া যায়। 4-এর দাগে 3 নম্বর প্রশ্ন, দেখো কঙ্গো নদীর মোহনায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে কেন? এটাও আমরা একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকে দেখে নিই। দেখো, কঙ্গো নদীর অববাহিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, সুতরাং এই অঞ্চলে সারা বছর গরম, ব্র্যাকেটে লিখবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং মোট বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি। ফলে কঙ্গো অববাহিকায় ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে, তাই বছরে সবসময় গাছের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায়, ফলে গাছের পাতা কখনো একসঙ্গে ঝরে যায় না। অতএব কঙ্গো অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে। আর এখানে লিখে দেবে যে এই কারণের জন্য কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। 5-এর দাগের দেখো প্রথম প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে 5টি।
আলোচনা করো। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 44 পাতাতে দেয়া রয়েছে। দেখো, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। নদীর বাষ্পপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয়। পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। আমরা চলে যাব 5-এর দাগে 2 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। নীলনদ অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয় আর এই অঞ্চলে বন্যার অতিরিক্ত জল আটকানোর জন্য কী কী উপায় অবলম্বন করা যেতে পারে বলে তোমার মনে হয়? এই উত্তরটা আমরা পেয়ে যাব যে ভূগোল বই আছে তার 114 পাতাতে। দেখো, প্রথমে বলা হয়েছে যে নীলনদ অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়। দেখো, অঞ্চলে লিখবে যে উচ্চ অববাহিকায় উৎপাদিত ফসল হচ্ছে কফি, কলা, তামাক ইত্যাদি। মধ্য অববাহিকা হচ্ছে গম, খেজুর, জোয়ার, চিনেবাদাম ইত্যাদি। নিম্ন অববাহিকায় জলপাই, যব, ভুট্টা ইত্যাদি। আর বদ্বীপ অঞ্চলে ধান, গম, তুলো ইত্যাদি। আর এই অঞ্চলে বন্যার অতিরিক্ত জল আটকানোর জন্য যে উপায় অবলম্বন করা হয়েছে, দেখো, বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে, কিন্তু বন্যার ফলে ঘরবাড়ি ধসে পড়ে, চাষের জমির ফসল নষ্ট হয়, গরু ছাগল মারা যায়, সম্পত্তি নষ্ট হয়। দেখো, বন্যা আর অতিরিক্ত জল আটকানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা দেখো, নদীতে বাঁধ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যেতে পারে। বাঁধের জল প্রয়োজন মতো ছাড়া হয়। আর মাইথন জলাধার এটা উদাহরণের মধ্যে রাখবে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে বাঁধ তৈরি করা হয়েছে। নীলনদের ওপরও মিশরীয়রা বাঁধ তৈরি করেছে। বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। নীলনদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসোয়ান বাঁধ ব্যাকেটে দেবে মিশর। ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া বাঁধ। সুদানে ব্লু নীলের ওপর দেয়া আছে সেনার ও আটাবাড়া বাঁধ। আর মিশরে আরও কতগুলো বিখ্যাত বাঁধ হলো লেক নাসের বাঁধ, আর নাগ হামাদি, ইসনা আর অ্যাসিউট। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 287 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।